নমস্কার। আমার বই কথা প্রথম পর্বে আপনাদের সকলকে স্বাগত। বিভিন্ন সময়ে জীবনের একেবারে শুরু থেকে, অর্থাৎ বলা যায় শিশু বয়স থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে বহু বহু ধরনের বই, বহু সাহিত্য একটু 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 করে পড়তে পড়তে চলেছি। তো সেই সকল বই, সেই সকল পত্রপত্রিকা যার অনেক কিছুর মধ্যে মণিমুক্ত লুকিয়ে আছে, তেমনি বহু বইয়ের ক্ষেত্রে তার লেখনী, তার ধারণা, তার যে প্রকাশনা, সমস্ত কিছু নিয়ে যা জেনেছি, যা পড়েছি, যা বুঝেছি, তার থেকেই ছোট ছোট করে কিছু বই ইত্যাদি নিয়ে কয়েকটি পর্বে কিছু কথা বলতে চাই। তো আজকে আমার বই কথা এই নামে যে বই নিয়ে যে কথাগুলো বলবো তার প্রথম পর্ব, এবং প্রথম পর্বটি শুরু করব শিশু সাহিত্য নিয়ে, বা বলা যায় শিশু কিশোর সাহিত্য নিয়ে। যেহেতু আমার ব্যক্তিগতভাবে শিশু কিশোর সাহিত্যের প্রতি একটু টান বেশি আজও পর্যন্ত, ফলে শিশু কিশোর সাহিত্যের ওপরেই প্রথম পর্বে ফোকাস করলাম বা আলোকপাত করলাম। যে বইটি নিয়ে কথা বলবো সেই বইটি আজকের লেখা নয়, আজ থেকে বেশ কিছু বছর আগে, শতবর্ষেরও আগে এই বাংলাতে শিশু কিশোর উপযোগী সাহিত্য হিসেবে প্রকাশিত হয়েছিল। বইটির নাম উপকথা, এবং অবশ্যই বইটি একটি অনুবাদ গল্পের বা অনুবাদ উপকথা, যার অনুবাদক বলা যায় আমাদের খুব সম্মানের পণ্ডিত ব্যক্তিত্ব পণ্ডিত শিবনাথ শাস্ত্রী। পণ্ডিত শিবনাথ শাস্ত্রী সম্বন্ধে আলাদা করে বলার কিছু নেই। তিনি তো তার সমগ্র জীবনে বাংলা সাহিত্য, ভারতীয় সাহিত্যের এক বিশাল অংশ জুড়ে তার সৃষ্টির বিভিন্ন কিছু ছড়িয়ে রেখেছেন। সেই সৃষ্টির যে বিরাট ক্ষেত্র, সেখানে শিবনাথ শাস্ত্রীর একটা বড় ভূমিকা বা অবদান ছিল শিশু সাহিত্য বা শিশুতোষ যে লেখা ইত্যাদিতে। তো তেমনি বেশ কিছু উপকথা বা গল্প তিনি রচনা করেছিলেন এবং অনুবাদ করেছিলেন। তো সেই অনুবাদের সময়টা ছিল অনেক অনেক আগে এই বাংলায়, বা বলা যায় বৃহৎ বঙ্গে বা ব্রিটিশ বঙ্গে। কিন্তু মজাটা হচ্ছে যে আজকে যে বইটা নিয়ে আলোচনা করব সেই বইটি তে যে শিবনাথ শাস্ত্রী মহাশয়ের যে 5টি উপকথা বা অনুবাদিত গল্প প্রকাশ করা হয়েছে বা সংকলিত আছে, এই গল্পগুলি বা উপকথাগুলি সেই সময় অতীতে তার তরুণ বয়সে শিশু সাহিত্য পত্রিকায় প্রকাশিত হয়েছিল, এবং সেই শিশু সাহিত্য পত্রিকাটির নাম ছিল মুকুল। এবং মজার ব্যাপার যে প্রথম যে তার এই লেখাগুলি সংকলিত হয়ে যে বই আকারে যখন প্রকাশিত হয়, সেটি ছিল 1907 সাল। আজকে 2026 সাল। 1907 সালে তার যে 5টি গল্পের যে সংকলন বা উপকথার সংকলন বা অনুবাদিত এই উপকথার সংকলন, সেটি প্রকাশিত হয় 1907 সালে। এবং মজার ব্যাপার যে প্রকাশ করেন যারা, সেই প্রকাশনাটি হচ্ছে নীতি বিদ্যালয়। তোমরা অন্যরকম নাম, যারা জানেন তারা তো নিশ্চয়ই জানেন, যারা জানেন না, নীতি বিদ্যালয় প্রকাশ করে শিবনাথ শাস্ত্রী, পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর এই গল্পের সংকলনটি উপকথা। তো নীতি বিদ্যালয়টি কি? বইটি আমি একটু কাভারটা একটু দেখাই আপনাদের। এই হচ্ছে বইটির কাভার, এটা হচ্ছে ব্যাক কাভার। এই যে খুব একটি পাতলা বই, একটি চটি বই। এই বইটির টোটাল যে পেজ, অর্থাৎ সমগ্র পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 59, অর্থাৎ 59। তো যে বইটি এই মুহূর্তে আমার হাতে আছে, অবশ্যই 1907 সালের বইটি নয়, সংস্করণটি নয়। তো এই নীতি বিদ্যালয় প্রকাশ করেছিল পণ্ডিত শাস্ত্রীর এই উপকথার বই। তো নীতি বিদ্যালয় কি, আমি তার আগে বলে নিই যে এই বইটি আজ 2026-এ এসে প্রকাশ করছে বা করলো, 2026-এর এপ্রিলে প্রকাশ করলো সিগনেট সংস্করণ, অর্থাৎ প্রথম প্রকাশ সিগনেট থেকে, যেটি প্রথম সিগনেট সংস্করণ হিসেবে এপ্রিল 2026-এ প্রকাশিত হলো পুনরায়। কিন্তু এর মাঝখানে আরেকটি ঘটনা ঘটে যায়।
1982 সালে গত শতকে অর্থাৎ 20 শতকের শেষের দিকে 1982 সালে এই বইটি প্রকাশিত হয়, যা প্রথম আনন্দ সংস্করণ হিসেবে প্রকাশিত হয়। অর্থাৎ আনন্দবাজারের যে সংস্করণ, আনন্দ প্রকাশনা, সেখান থেকে প্রথম সংস্করণ হিসেবে, আনন্দের প্রথম সংস্করণ হিসেবে প্রকাশিত হয় 1982 সালে। এবং এই 1982 সালে প্রকাশিত আনন্দ সংস্করণের যে ভূমিকাটি, সেই ভূমিকাটি যিনি লিখেছিলেন তিনি শ্রদ্ধেয় বারিকবরণ ঘোষ, এবং ভূমিকাটি প্রকাশিত হয় যে শিরোনামে, সেটি ছিল প্রাসঙ্গিক। আমি কেন বলছি, কারণ সেই প্রাসঙ্গিক নামের ভূমিকাটি একটি অসম্ভব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মূল্য সম্পন্ন একটি ভূমিকা। সেটি 1982 আনন্দ সংকলনে প্রকাশিত হয় বা আনন্দ সংস্করণে প্রকাশিত হয়। সেই ভূমিকাটি বা প্রাসঙ্গিক অংশটি পুরোটি বর্তমান সিগনেট সংস্করণেও হুবহু রাখা হয়েছে শুরুতে। ফলে এই সংস্করণটিতে কিন্তু এই প্রাসঙ্গিক যে প্রবন্ধটি বারিকবরণ ঘোষের লেখা 1982-তে, সেটি আপনারা পাবেন। এবং এখান থেকেই জানা যায় যে বইটির শুরু কিভাবে, শিবনাথ শাস্ত্রী মহাশয়ের যে জীবন এবং তার যে চলন, তার শিক্ষা, তার সৃষ্টি, সমস্ত কিছু, এবং তার সঙ্গে সঙ্গে নীতি বিদ্যালয় কিভাবে গড়ে ওঠে, কাদের সহযোগিতায় বা কাদের যে উৎসাহে গড়ে ওঠে, এবং তার পেছনে কারা ছিলেন, এবং মুকুল নামের যে শিশু সাহিত্য পত্রিকাটি, তার কি অবস্থান বা ভূমিকা ছিল, সবটাই এই বারিকবরণ ঘোষের প্রথম আনন্দ যে সংস্করণ, যেটি 1982 সালে প্রকাশিত হয়েছিল, সেখানে লেখা ছিল। এবং সেটি এই 2026 এপ্রিলের এই প্রথম সিগনেট সংস্করণে হুবহু রাখা হয়েছে। এইখান থেকে আমি জাস্ট প্রথমের অংশটুকু, এই প্রাসঙ্গিক যেটি বারিকবরণ বাবু লিখেছিলেন 82 সালে, সেখানে প্রথমের কিছুটা অংশ আমি একটুখানি পড়ে শোনাই। প্রায় 90 বছর আগের কথা, এটি 1982 সালে লেখা হচ্ছে। ফলে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন যে সময়কালটা 19বিংশ শতাব্দীর শেষ ভাগে এই কর্মকাণ্ডটি ঘটছে। শিবনাথ শাস্ত্রী মহাশয়ের অনুবাদ, শিশু সাহিত্যের অনুবাদ, বিদেশি শিশু সাহিত্যের অনুবাদ, এবং এই সমস্ত নীতি বিদ্যালয় প্রতিষ্ঠা এবং তার পরবর্তী জার্নি, এবং মুকুলের যাত্রাপথ, মুকুল পত্রিকা। প্রায় 90 বছর আগের কথা, 1895 খ্রিস্টাব্দ, কলকাতার বুকে প্রকাশিত হলো একটি চমৎকার কিশোর পাঠ্য পত্রিকা, নাম মুকুল। অনেকেই এই মাসিক পত্রিকাটির নামের এবং প্রকৃতির সঙ্গে পরিচিত। বাংলা হিসেবে বছরটা ছিল 1302, মানে 1302 বঙ্গাব্দ, 1302 সাল। এবছরের আকাশে তখন আষাঢ় মাসের নতুন মেঘ জমতে শুরু করেছে, আর সাহিত্যের গাছে জন্ম নিয়েছে ওই মাসেই নতুন মুকুল। এ সময়ে বাংলার মেয়েরাও জেগে উঠেছেন। জীবনকে শুদ্ধভাবে যাপন করবার জন্য এই বাংলারই 4 জন মেয়ে, এটা খুব ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ, 4 জন মেয়ে, সরলা, লাবণ্যপ্রভা, কামিনী আর হেমলতার উদ্যোগে কলকাতায় একটি নতুন ধরনের স্কুল স্থাপিত হয়েছে, নাম নীতি বিদ্যালয়। ভাবুন যে 19বিংশ শতক, বাংলায় ব্রিটিশ রাজ, নারী স্বাধীনতা, নারী মুক্তি, নারী শিক্ষা, এবং এই 4 মহিষীর লড়াই, এবং একটি বিদ্যালয় স্থাপন, এবং অন্যরকম বিদ্যালয় স্থাপন, যার নাম নীতি বিদ্যালয়। এই মেয়েরা কে? এই যে 4 জনের নাম বলা হলো, সরলা, লাবণ্যপ্রভা, কামিনী আর হেমলতা, এরা কে? এই মেয়েরা কে? প্রথম জন হলেন, অর্থাৎ সরলা, গুরুচরণ মহালনবিশের মেয়ে। দ্বিতীয় জন ভগবান চন্দ্র বোসের মেয়ে। এখানে একটা মজার বিষয়, ভগবান চন্দ্র বসুকে তো আমরা সবাই জানি, আচার্য জগদীশ চন্দ্র বসুর পিতা, অর্থাৎ তার মানে বোঝা গেল লাবণ্যপ্রভা দেবী হচ্ছেন আচার্য জগদীশ চন্দ্র বসুর বোন। চণ্ডীচরণ সেনের মেয়ে হলেন কামিনী, জানেন কামিনী রায়, পরবর্তীকালে বিয়ের পর কবি কামিনী রায় নামে যিনি সবচেয়ে পরিচিত হন। এবং শেষজন হলেন পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর কন্যা, অর্থাৎ এই 4 জনের মধ্যে হেমলতা দেবী যিনি, তিনি পণ্ডিত শিবনাথ শাস্ত্রীর কন্যা। এই যে 4 জনের উদ্যোগ নীতি বিদ্যালয়, এখান থেকেই যেহেতু প্রতিষ্ঠানের ক্ষেত্রে, নীতি বিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে পণ্ডিত শাস্ত্রীর একটা ভূমিকা ছিল, আচার্য জগদীশ চন্দ্র বসু এবং তাদের বন্ধু বান্ধবদের এক ধরনের একটা সংগঠন, সংগঠিত হওয়া, আলোচনা আলাপ, এবং সেখান থেকে পত্রিকা তৈরি, এবং মুকুল পত্রিকা, তখন কয়েকটি পত্রিকা চলছে শিশু পত্রিকা, কিন্তু তার বাইরে মুকুল পত্রিকাটি
সৃষ্টি হওয়া এবং সেইখানে শিবনাথ শাস্ত্রীর এই অনুবাদিত গল্প বা যে উপকথা প্রকাশিত হওয়া, এইটা সঙ্গে আরো অনেক কিছু আছে, কিন্তু এখানে আমি একটুখানি জাম্প কাট করি কারণ সময় কম। সেটা হচ্ছে যে বইটিতে পণ্ডিত শাস্ত্রীর 5টি রচনা স্থান পেয়েছে বা অনুবাদ স্থান পেয়েছে। খুব সুন্দর, খুব ইন্টারেস্টিং। কাঠুরের মেয়ে একটি, না বুঝে করিলে কাজ শেষে হায় হায় দ্বিতীয়, তৃতীয়টি শখের যাত্রার দল, চতুর্থটি হংসরূপী রাজপুত্র এবং পঞ্চমটি হাতকাটা মেয়ে। এই 5টি অনুবাদ এখানে অবশ্যই বিদেশি অনুবাদ, বিদেশি বিখ্যাত শিশু সাহিত্যের অনুবাদ। আমি সবটা বলছি না। আর কিন্তু মজার যেটা সেটা হচ্ছে যে যখন পাঠ করব আমরা, আসলে আজকের সময় দাঁড়িয়ে শিশু সাহিত্যের ধরন যখন পাল্টে যাচ্ছে, শিশু সাহিত্যের চর্চার মোড পাল্টে যাচ্ছে, তার তার প্যাটার্ন পাল্টে যাচ্ছে, বইয়ের ভাষায় বা বই হাতে শিশুরা তার শিশু সাহিত্য পাঠ করছে কিনা, অর্থাৎ পাঠ রস গ্রহণ করছে কিনা, সেই নিয়ে সন্দেহ দেখা দিচ্ছে, প্রশ্ন দেখা দিচ্ছে। মূলত যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং তার সঙ্গে সঙ্গে যে টেকনোলজির যে ডেভেলপমেন্ট, প্রযুক্তির অবাধ যে একটা অগ্রগতি, এই সমস্ত কিছু মিলিয়ে এবং শিশুদের বা কিশোরদের সময় পাওয়া, তাদের এই ধরনের পাঠ পাঠ গ্রহণের ইত্যাদি কারণে যখন একটা সমাজ এক ধরনের ঘোলাটে সময় চলছে, তখন এত বছর পূর্বে যে ঊনবিংশ শতকের শেষ ভাগ, বিংশ শতকের সূচনা, সেই সময় লেখা যে বিদেশি শিশু সাহিত্যের যে অনুবাদ বাংলায় পড়ছেন এবং প্রকাশিত হচ্ছে, তার যে সংকলন, সেটি পড়তে পড়তে মনে হয় যে কত মজার যে রস শিশুদের জন্য, কিশোরদের জন্য যে কত মজার রস এই ঢেলে দিয়েছেন পণ্ডিত শিবনাথ শাস্ত্রী তার এই লেখার মধ্যে, তার এই সংকলনের মধ্যে, তার লেখাগুলোর মধ্যে, এই উপকথাগুলোর মধ্যে, তা কল্পনা করা যায় না। এবং আরো একটা বিষয় এই বইটিতে যেটা আছে, এবং এখানে যে বইটি প্রকাশিত হয়েছে সিগনেট থেকে, সেখানে পুরোটাই সেই সময়কার যে লেখনী, ভাষা চয়ন এবং শব্দ চয়ন এবং অবশ্যই বানান, তৎকালীন বানান অপরিবর্তিত আছে। এটাও খুব ইন্টারেস্টিং, কারণ আমরা জানি যে যে কোনো সাহিত্যের যে সৃষ্টি, সেই সৃষ্টিগুলির মধ্যে তৎকালের ইতিহাস লুকিয়ে থাকে। প্রতিটা লাইনে, প্রতিটা শব্দে, দুটো লাইনের মাঝখানের যে গল্পটা, সেটা আমরা যখন আবিষ্কার করতে থাকি, একটু একটু ভাবতে থাকি, বিশ্লেষণ করতে থাকি পড়তে পড়তে, তখন কিন্তু সেই সময়ের ইতিহাস, সেই সময়ের চলন আমরা খুঁজে পাই। ফলে এই শিশু সাহিত্যের যে রস, সেটি আহরণ যেভাবে যেভাবে করবেন আপনারা পাঠক হিসেবে এই বইটি যদি পড়েন, একই সঙ্গে তৎকালীন যে সমাজ, তৎকালীন সমাজের যে গঠন, তার সেই সময়কার ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার, সেই সময়কার যে বানান বিধি ইত্যাদি সমস্ত কিছু পেয়ে যাবেন। পণ্ডিত শিবনাথ শাস্ত্রী বাংলার অনন্য একজন পণ্ডিত ব্যক্তিত্ব, গুণী ব্যক্তিত্ব, যার বিভিন্ন দিকে তার যে প্রতিভা আমরা তার স্বাক্ষর পাই প্রবন্ধ, সাহিত্য, গবেষণা ইত্যাদি বাংলা সাহিত্যের সমস্ত ক্ষেত্রে। এবং আমরা জানি যে তার শাস্ত্রী উপাধিটিও তার শিক্ষা জগতে তার অসম্ভব আলো ছড়ানোর ফলে তিনি পেয়েছেন এই বঙ্গ থেকে। তো বইটি সিগনেট প্রেস প্রকাশ করেছে এবং এই বইটির সাম্প্রতিক প্রকাশিত এপ্রিল 2026 আপনারা সংগ্রহ করতে পারেন। ছোটদের জন্য অন্তত যদি পাঠ করে শোনান, বা যারা শিশু সাহিত্য নিয়ে ইদানিং ভীষণ গবেষণা চলছে, অনেক গবেষণার সুযোগ তৈরি হয়েছে, গবেষকদের কাছেও খুব গুরুত্বপূর্ণ বলে মনে হবে, শুধু সাহিত্যের জায়গা থেকে নয়, ঐতিহাসিক জায়গা থেকেও। এটির দাম বা মূল্য রেখেছে সিগনেট প্রেস 200 টাকা, আপনারা সংগ্রহ করতে পারেন। আজকে এই ছোট্ট বইটি নিয়ে, শিশু সাহিত্যের অমূল্য সম্পদ নিয়ে দু একটি কথা বললাম বা কয়েকটি কথা বললাম। এরপরে আসবো আবার আমার বই কথার পর্ব 2 বা দ্বিতীয় পর্বে আরেকটি বই নিয়ে কথা বলার জন্য। ততক্ষণ আপনারা যারা এই বইটি সংগ্রহ করেছেন তারা পড়ে ফেলুন, আর যারা সংগ্রহ করেননি তাদের যদি ইচ্ছে হয় সংগ্রহ করুন। আমার এই ভিডিও আমি একটার পর একটা করব, যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করতে পারেন, বা শেয়ার করা ইত্যাদি, এই কথাগুলো বলছি না, নিজের কাছে রাখতেও পারেন। ভালো থাকবেন, বই পড়ুন, ফ্রেশ থাকুন, ভেতরের যে নিরীক্ষা, যে প্রশ্ন, যে তার্কিক যে মন, তাকে উস্কে দিন সকলে মিলে। ধন্যবাদ, নমস্কার।